জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিলের চতুর্থ দিন আজ অতীতের মতো পাতানো নির্বাচন নয়, নিশ্চিত করা হবে লেভেল প্লেইং ফিল্ড। চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। সব কোম্পানির প্ল্যান্ট থেকে বন্ধ গ্যাস উত্তোলনও। এবং এবার ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনা হরণ করল যুক্তরাষ্ট্র, বিক্রির টাকা যাবে মার্কিন ব্যাংকে। এলপিজি সিলিন্ডার বন্ধের কারণে বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কদমতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, পরিস্থিতি নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, বলবেন? একটি ফ্রেশ কোম্পানির যে সিলিন্ডারের যে ডিলার, সেই ডিলার হাউজে কিন্তু অবস্থান করছি। সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি ডিলার পয়েন্টে আমরা ঘুরে দেখেছি। সব জায়গায় কিন্তু একই রকম পরিস্থিতি। ক্রেতা বিক্রেতা এবং খুচরো বিক্রেতা যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু একরকম মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যারা খুচরো বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ডিলার হাউজে গ্যাস সিলিন্ডার থাকা সত্ত্বেও খুচরো বিক্রেতা যারা রয়েছে তাদেরকে আসলে ডিলাররা গ্যাস সরবরাহ করছে না, যে কারণে মূলত খুচরো বিক্রেতা অর্থাৎ খুচরা পর্যায়ে যারা দোকানি রয়েছে তাদের কাছে সিলিন্ডার না থাকায় যারা ভোক্তা তারা কিন্তু আসলে এই সিলিন্ডারগুলো পাচ্ছে না। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই শ্রাবন্তী আপনার মাধ্যমে, মূলত গত 4 জানুয়ারি সরকার নির্ধারিত যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়, সেই দাম নির্ধারণের পরেই কিন্তু যারা ডিলার রয়েছে অর্থাৎ এই এলপিজি গ্যাস সমবায় সমিতি নামে যে সংগঠনটি রয়েছে তাদের সেই সংগঠন কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করে এবং সেই মানববন্ধন থেকে কিন্তু তারা ঘোষণা দেয় মূলত এই যেই দামটি নির্ধারণ করা হয়েছে, সরকার নির্ধারণ করে দিয়েছে, সেই সরকারের নির্ধারিত দামে সিলিন্ডারের বিক্রির যে বিষয়, সেই বিক্রির বিষয়ে বেশ কিছু দাবি তুলে ধরে তারা কিন্তু সিলিন্ডার খুচরো পর্যায়ে কিন্তু বিক্রি বন্ধ করে দিয়েছে। এবং এই যেই রাজধানীতে যেই যে দোকানগুলো রয়েছে প্রায় প্রতিটি দোকানেই কিন্তু আমরা ঘুরে দেখেছি। সেই দোকানদাররা বলছেন যে ডিলার পর্যায়ে যারা রয়েছেন তারা আজ সকাল থেকেই দোকানে যে গ্যাস সরবরাহের যে বিষয়টি সেটি বন্ধ রেখেছে এবং যারা ক্রেতা তারা কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন ধরে গ্যাসের দোকানগুলোর সামনে কিন্তু অপেক্ষা করছেন এবং গ্যাস সিলিন্ডার একেবারেই নেই বললেই চলে এবং যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি মূল্য কিন্তু রাখা হচ্ছে। শ্রাবন্তী, এই ছিল আমার কাছে সায়দাবাদ থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। এ নিয়ে জানাতে আরো সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। চলে যাচ্ছি আমরা চট্টগ্রামে। মুজিব, এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ করার ঘোষণায় সাধারণ মানুষ কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? একটি প্রবাদ প্রচলন আছে, আপনি জানেন, কাজীর গরু কেতাবে আছে, বাস্তবে গোয়াল শূন্য। এই যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির বিক্রির ক্ষেত্রে আমরা সেই চিত্রই আসলে দেখতে পাচ্ছি। অর্থাৎ সরকার নির্ধারিত যে দাম, সেই দামে তো বাজারে যে সরবরাহ সেটি তো বন্ধ আছেই, ফলে বাজারে যে সংকট সেটি তো তৈরি হয়েছে। এর বাইরে সরকার নির্ধারিত যে দাম, সেই দামে কোথাও কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনি জানেন যে পুরো দেশে যেসব জায়গায় যে গ্যাসের সরবরাহ নেই সেখানে তরলীকৃত যে পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি ব্যবহার করেন ভোক্তারা। কিন্তু চট্টগ্রামে যে পরিমাণ চাহিদা, অর্থাৎ আমরা যতটুকু খবর নিয়ে জেনেছি যে 500 থেকে 700 গ্যাস সিলিন্ডার প্রয়োজন হয় প্রতিদিন। কিন্তু এখন যারা যে সমস্ত খুচরা পর্যায়ে যারা বিক্রেতারা আছেন তারা বলছেন আজকে থেকেই তারা আগে গত এক সপ্তাহ ধরে 100 থেকে 150 সিলিন্ডার পেতেন, কিন্তু গত কয়েকদিন ধরে তারা সেটিও পাচ্ছেন না। ফলে আপনি এখন যে সমস্ত সিলিন্ডারগুলো দেখতে পাচ্ছেন সেই সিলিন্ডারগুলো একেবারেই খালি। তারা বিক্রির পরে যে সমস্ত ভোক্তারা সেই সিলিন্ডারগুলো তারা দোকানে দিয়েছেন, কিন্তু তারা রিফিল করার জন্য যে সমস্ত সরবরাহকারীরা আছেন তাদের কাছে তারা আসলে পৌঁছাতে পারছেন না। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, সার্বিক বাজারের চিত্র জেনে নিতে চাই। একটু বলবেন যে আজকে থেকে তো আপনারা অনেকটা বিক্রি বন্ধ রেখেছেন, এর ফলে তো এক ধরনের সংকট সৃষ্টি হচ্ছে। কেন আসলে বিক্রি বন্ধ রেখেছেন? বাজারের সার্বিক চিত্রই বাকি। ওইটা হচ্ছে বিগত 4 তারিখ থেকে সরকার একটা নির্ধারণ রেট দিছিল 1306 টাকা। এর মধ্যে আমরা মাল পাচ্ছি না, এই কারণে আমাদেরকে ডিলাররা মাল দিচ্ছে না। এখন 1306 টাকা যদি আমরা বিক্রি করতে না পারি তাহলে আমাদের থেকে তো মাল নেওয়ার কোনো জ্ঞা নেই। কারণ আমাদেরকে ওই ডিলাররা বলতেছে 1306 টাকা যদি তোমাদেরকে আমি দিতে যাই তাহলে আমার লসে পড়বো। যদি 1450 টাকা করি, 1400 টাকার উপরে যদি হয়
তাহলে তোমাদেরকে দিতে পারবো, এরপরে তোমরা নিতে পারবো। আর এখন যদি এর 1400 টাকা যদি আমি গ্যাস কিনে নিই, তাহলে আমি বিক্রি করবো কত টাকা? সরকার তো নির্ধারণ দিচ্ছে 1306 টাকা। এর মধ্যে যদি আমি যদি বেশি বাড়তি দামে বিক্রি করতে যাই, তাহলে আমাকে ম্যাজিস্ট্রেটে ফাইন করবে। এই কারণে সার্বিকভাবে নিশ্চয়ই আপনি যে বিক্রেতাটির কথা শুনে বুঝতে পারছেন যে তারা বলছেন যে সরকার যে নির্ধারিত দাম সেই দামে তারা আসলে বিক্রি করতে পারছেন না, অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BCRCর পক্ষ থেকে যে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দামে তারা আসলে ডিলারদের কাছ থেকে পাচ্ছেন না। ফলে উৎপাদক থেকে শুরু করে আমদানি থেকে শুরু করে ডিলার হয়ে সেটি ভোক্তা পর্যন্ত আসা পর্যন্ত যে নির্ধারিত দাম সেটিতে আসলে তারা বিক্রি করতে পারছেন না। ফলে এই সংকট কিন্তু কখন নাগাদ বন্ধ মুজিব, হবে? আপনাকে ধন্যবাদ। জাতীয় নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল আবেদনের চতুর্থ দিন আজ। আগামীকাল শেষ হবে এই কার্যক্রম। সকালে নির্বাচন ভবনে কার্যক্রম পরিদর্শনে এসে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন, অতীতের মতো পাতানো নয়, এবারের নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। নির্বাচন ভবনের নিচে 10টি বুথে সারা দেশ থেকে আসা প্রার্থীদের আপিল জমা নেওয়া হচ্ছে। এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 3 শতাধিক। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি ও নিষ্পত্তির কাজ। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করব ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। এবং আইন তো সবার জন্য সমান, সবাই তো মানতে বাধ্য হবো। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। নির্বাচন ভবন থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, আজ কোনো আপিল জমা পড়েছে কিনা এবং সেই সাথে জানতে চাচ্ছি প্রার্থীরা ফিরে পেতে কতটা আশাবাদী, আবেদনকারীরা কি বলছেন তারা? দেখুন শ্রাবন্তী, আবেদন গ্রহণের দিনে এই পর্যন্ত আজকে সকালেই 40 জনের মতো প্রার্থী তারা আবেদনপত্র জমা দিয়েছেন, আপিল করেছেন। আর সব মিলিয়ে আজকে চতুর্থ দিন এই পর্যন্ত প্রায় 335টি আবেদন জমা পড়ল। আমি ইতিমধ্যে অনেক প্রার্থীর সাথে কথা বলছি, তারা আশাবাদী, তারা ন্যায় বিচার পাবেন এবং তাদের প্রার্থিতা ফিরে পাবেন। আর যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরা বেশি তাদের আবেদন বাতিল হয়েছে, মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিশেষ করে 1 ভাগ ভোটের যে সাক্ষরতা বিষয়টি, সেটি নানা জটিলতা সহ ঋণ খেলাপির একটি বিষয় আছে, দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আছে এবং আয়কর জটিলতার কাগজপত্র সেইগুলো বিষয় আছে। এছাড়া যেসব দল থেকে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই সব দলের কাগজপত্র তারা ঠিকঠাক মতো না দেওয়ার কারণেই তারা প্রার্থিতা বাতিল হয়েছে। ইতিমধ্যে আপনি যেমনটি বলেছেন যে আসলে সকালে চতুর্থ দিনের মতো সেই কার্যক্রম পরিদর্শন করতে এসেছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি সবগুলো বুথে, যে 10টি বুথে আঞ্চলিক যে বুথগুলো স্থাপন করা হয়েছে, যারা প্রার্থী আবেদন সেখানে ঠিকঠাক মতো গ্রহণ করতে পারছেন কিনা সেটি তদারকি করছেন। এবং তাকে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে বলে প্রার্থীরা ন্যায় বিচার পাবেন এবং তারা তাদের প্রার্থিতা যদি সঠিক হয় তাহলে তারা ফিরে পাবেন। ঠিক এই মুহূর্তে ঢাকা 14 আসন থেকে একজন প্রার্থী, আপনি মনোনয়নপত্র বাতিল হয়েছে, আপনি আবেদন করেছেন, তো কি কারণে আপনার মনোনয়নপত্র বাতিল হয়েছে? আমার মনোনয়ন বাতিল হয়েছে, আমি মোহাম্মদ লিটন, ঢাকা 14 আসন থেকে, রিপাবলিকান পার্টি, হাতিমার্কা। আমার সামান্য ভুল হয়েছে, তো ভুলেই আমার হলফনামায় সাইন ছিল না, একটা সাইন করতে তাড়াহুড়ো কোনো পারি নাই, সেই জন্য আমার প্রার্থীতা বাতিল হয়েছে। সেজন্য খুব দুঃখিত আমি। নির্বাচন কমিশনার অবশ্যই আমাদের সঠিক বিবেচনা করে সঠিক রায় দেবেন, এই আশাবাদী আমরা। তো শুনছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, আইন শৃঙ্খলার ততটা উন্নতি হয়নি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। তো আপনি একজন প্রার্থী হিসেবে আপনি কি মনে করছেন যে কেমন আছে সেই নির্বাচনী পরিবেশ? না, আমি নির্বাচনের পরিবেশ এখন মোটামুটি ভালো, দেশের পরিস্থিতি ভালো। আমি চাই সুন্দর একটা নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ তার মূল্যবান ভোট সবাইকে দিতে পারুক। যার প্রার্থী যাকে ভালো লাগে তাকে সে অবশ্যই ভোট দেবে এবং মূল্যবান ভোট দিয়ে যে যোগ্য প্রার্থী তাকে জয় করবে প্রতিটি আসনে সারা বাংলাদেশের। আমি একজন ইয়ং জেনারেশন হিসেবে এটাই আমার আশাবাদী, সারা বাংলাদেশের প্রতিটি নাগরিক যে ভালো প্রার্থী, যে সঠিক। আপনি আপনার প্রার্থিতা ফিরে পাবেন এ ব্যাপারে কতটা আশাবাদী আপনি? আমি 100% আশাবাদী, কারণ আমার সামান্যটা ভুল, হলফনামায় আমি সাইন করতে পারিনি, তারও কারণ যে ভুল তো ভুল, আমার ভুল আমি স্বীকার করতেছি, আপিল করতেছি। ভুল যদি স্বীকার করে অবশ্যই ক্ষমা করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা দেখছিলেন যে ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন অঞ্চল থেকে প্রার্থীরা তাদের
আবেদনপত্র জমা দিয়েছেন এবং যেসব ভুলের কারণে তারা আসলে তারা এই বাতিল হয়েছিলেন সেই কারণটি তারা খুঁজে বের করেছেন এবং সেই সংশ্লিষ্ট কাগজপত্রগুলো তারা জমা দিয়েছেন। জানিয়ে রাখি আগামী 10ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত সেই তার আপিলের শুনানি হবে। আমি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তার নেতৃত্বে একটি বোর্ড হবে, আপিল কমিশন হবে। সেই কমিশন তাদের সেই আপিল তারা শুনানি করবেন। সেই কমিশন সিদ্ধান্ত নেবেন তাদের কাগজপত্র দেখে। যদি তারা সঠিক কাগজপত্র পান তাহলে সেই প্রার্থিতা তারা ফিরে পাবেন এবং যদি কোনো কারণে তারা প্রার্থিতা সেখানেও ফিরে না পান তাহলে তাদের উচ্চ আদালতে যাওয়ার একটি সুযোগ রয়েছে। তো আপাতত শ্রাবন্তী, এই ছিল নির্বাচন কমিশন ভবন এলাকা থেকে আমার কাছে সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 225, সুনামগঞ্জ 2-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজকে সুনামগঞ্জ 2 আসন দিরাইশাল্লা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল রয়েছেন আমাদের সাথে কথা বলার জন্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আসনটিতে বিএনপির একজন প্রবীণ রাজনীতিবিদ যিনি নাসির উদ্দিন, তাকে মনোনয়ন দিয়েছে, পাশাপাশি আপনাকেও সুযোগ দিয়েছে। সেক্ষেত্রে আসলে পরে আমরা দেখেছি যে আপনি তার সাথেই মনোনয়ন দিতে গিয়েছিলেন। তো দল কি আপনাকে এই ভোটযুদ্ধে নামিয়ে দিল কি না? ধন্যবাদ আপনাকে। আসলে দলের সিদ্ধান্ত, বিশেষ করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সাহেব যখনই যে সিদ্ধান্ত নেন, আমরা তৃণমূলের নেতাকর্মীরা সেই সিদ্ধান্তকে মেনে নেই। আপনি নিশ্চয়ই জানবেন যে 2018 সালেও আমাকে এবং আমার শ্রদ্ধেয় চাচা জনাব নাসিরউদ্দিন চৌধুরীকে মনোনীত করা হয়েছিল এই আসন থেকে নির্বাচন করার জন্য। পরবর্তীতে উনাকে দিয়ে নির্বাচন করানো হয়, কিন্তু 2018 সালের পর থেকে উনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। তারপরও ওনাকে দল এবারও মনোনীত করেছিল প্রাথমিক অবস্থায়, বাট শেষ পর্যন্ত দল আমাকে মনোনীত করেছে যে এখান থেকে নির্বাচন করার জন্য। একটু জানতে চাই, এটি দিরাইশাল্লা বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছেন যারা সনাতন ধর্মাবলম্বী, তো তাদের কাছে কি যাচ্ছেন, তারা কি বলছেন? দেখুন, আমি ছোটোবেলা থেকে এই এলাকাতে বড় হয়েছি। প্রাইমারি স্কুলে পড়েছি, হাই স্কুলে পড়েছি, কলেজ, ইউনিভার্সিটি, তারপর আমি এখন সিলেটে প্র্যাকটিস করছি। আসলে এখানে হিন্দু মুসলিম আমরা প্রায় 100 বৎসরের ঐতিহ্যে লালিত এই এলাকা। আমরা কিন্তু যে বিশেষ করে এখানে আমাদের মধ্যে কোনো দ্বিধা বিভক্ত নেই। এটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একটি আসন। এই দিরাইশাল্লা আসনটি হলো মুক্তিযোদ্ধাদের আসন, আপনি মনে রাখতে হবে। তাই এখানে যে আপনি যে বলছেন যে সনাতন ধর্মাবলম্বীদের কাছে তো আমরা যাচ্ছি এবং বিপুল সাড়া পাচ্ছি। আমি বিশ্বাস করি এবার কিন্তু একটি বুট বিপ্লব হবে এই দিরাইশাল্লার মাটিতে। তো যদি আপনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়েন এবং আপনি মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হতে পারেন, সেক্ষেত্রে আসলে তাদের আশা প্রত্যাশা পূরণে কি কি চিন্তা ভাবনা আপনার? আসলে দিরাইশাল্লার মানুষ প্রথমেই একটি শান্তিপ্রিয় দিরাইশাল্লা হিসাবে তাদের এই শহরটিকে দেখতে চায় এবং আমাদের সেই ঐতিহ্য রয়েছে। আমাদের পরিবার থেকে যা আমার বাবাও রাজনীতি করেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। আমার চাচা এখানে এমপি ছিলেন, বিএনপি থেকে নির্বাচিত। সুতরাং আমাদের পরিবার এখানে একটি পরীক্ষিত পরিবার, এই দিরাইশাল্লার মানুষের কাছে একটি পরীক্ষিত পরিবার হিসাবে। আর দিরাইশাল্লার মানুষ বিশ্বাস করে যে এই পরিবারকে যদি আমরা ভোট দেই তাহলে আমাদের এই শান্তিপ্রিয় দিরাইশাল্লা শান্তিপ্রিয় থাকবে। বিশেষ করে আমরা এখানে যেহেতু এখানে প্রায় 3 লক্ষ ভোটারের মধ্যে 1 লক্ষ সনাতন ধর্মাবলম্বীদের ভোটার, তারা এই সনাতন ধর্মাবলম্বীরা তারা শান্তি চায়, তারা এখানে কোনো হট্টগোল চায় না, তারা শান্তি চায়। তারা তাদের এখানে যে শৃঙ্খলা চায়, নিরাপত্তা চায়, এটাই হলো মূল বিষয়টা। ছোট্ট করে যদি বলেন যে 1979 পর আর বিএনপি এই আসনটি পায়নি, এবার আশাবাদী কিনা?
অবশ্যই এবার আশাবাদী। কারণ হলো দেখেন, আমরা বিগত দিনে নির্বাচন করেছি, এখানে বিশেষ করে এখানে একজন সংসদ সদস্য ছিলেন সাবেক, তার সাথে আমরা নির্বাচন করেছি। এবার আমরা আশাবাদী এখানে বিপুল ভোটের মাধ্যমে বিএনপির প্রার্থী জয়যুক্ত হবে। ধন্যবাদ। শুনছিলাম সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সুনামগঞ্জের দিরাইশাল্লা উপজেলা নিয়ে গঠিত এই 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থীর কথা। আমরা বেলা 2টায় আবারও যুক্ত হব একই আসনের অন্য কোনো প্রার্থীর সাথে। ততক্ষণ পর্যন্ত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন। পৌষের শীতের ছোবলে কাবু সারা দেশের জনজীবন। পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে কৃষিকাজ ও অন্যান্য ব্যবসা। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা 9.5 এবং নওগাঁয় 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত সার্বিক ব্যবস্থাপনা থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। ভেনেজুয়েলার তেল খাতকে যুক্তরাষ্ট্র ঢেলে সাজাতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেল বিক্রির অর্থ বন্টন করবে মার্কিন প্রশাসন, টাকা যাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, অন্যান্য দেশের সঙ্গে জ্বালানি খাতে অংশীদারিত্ব গড়তে প্রস্তুত তার দেশ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ধরে নিয়ে যাওয়ার পর এবার আলোচনার কেন্দ্রে দেশটির তেল ব্যবস্থাপনা। বিশ্বের গণমাধ্যমগুলোরও প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি ভেনেজুয়েলার তেল বাজার নিয়ন্ত্রণ করবে? স্থানীয় সময় বুধবার এ নিয়ে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ ভবন সিনেটে ব্রিফ করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, যুক্তরাষ্ট্র অনির্দিষ্টকালের জন্য দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেল বিক্রি নিয়ন্ত্রণে রাখবে। রুবিও আরও বলেন, ভেনেজুয়েলার তেল খাতকে ঢেলে সাজানোর প্রথম পর্যায়ে অন্য কোনো দেশের কোম্পানিকে এ খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের অনুমোদিত সংস্থা ছাড়া আর কাউকে এই খাতে প্রবেশ করতে দেওয়া হবে না। সংস্কারের দ্বিতীয় পর্যায়ে অন্যান্য পশ্চিমা কোম্পানিকে ন্যায্যভাবে ভেনেজুয়েলার বাজারে প্রবেশ করতে দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় বলছে, ভেনেজুয়েলার তেল বিক্রির অর্থ নেওয়া হবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাংকে। এই অর্থ মার্কিন সরকার তাদের নিজস্ব বিবেচনায় আমেরিকা ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে খরচ করবে। এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে পারস্পরিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ভেনেজুয়েলা। ভেনেজুয়েলা এমন জ্বালানি সম্পর্কের জন্য উন্মুক্ত যেখানে সব পক্ষই লাভবান হবে। অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্যিক চুক্তিগুলোর মাধ্যমে সুস্পষ্টভাবে নির্ধারিত হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক সংস্থা ইআই এর তথ্য, ভেনেজুয়েলার খনিগুলোতে অন্তত 30,000 থেকে 300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল মজুত আছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।